প্রথমে আপনাদেরকে একটা বাস্তব সত্য কথা বলি। বাস্তব সত্য কথা মানে বাস্তবে এই কাজগুলো ঘটছে এবং সত্য প্রমাণিত হয়েছে, যেটাকে আপনি বলতে পারেন প্রমাণিত সত্য। যে সন্তান অভিভাবকের কথা শোনে না, যে সন্তান গার্জেনের কথা মতো চলে না, সে সন্তানের ভবিষ্যৎ ভালো হয় না। যেমন ধরুন, ছোটোবেলায় যখন বাচ্চা ছোট থাকে, কথা বলা শিখছে, হাঁটা শিখছে, মোটামুটি মানে আদব কায়দা হালকা বোঝে, মানে পরিপূর্ণ বোঝে না, এরকম পরিস্থিতিতে অনেক বাচ্চাকে দেখা যায় যে মুরব্বীদের সাথে মানে বেদবিমূলক বা সেরকম কথা শব্দ ব্যবহার করে, যেটাতে আসলে তার ভবিষ্যতে শব্দগুলো ব্যবহার করলে গ্রহণযোগ্যতা পাবে না। এখন তিনি ছোট, বোঝে না, নাবালক, যার কারণে গ্রহণযোগ্যতা পাচ্ছে, অনেকে হেসে উড়ে দিতেছে। কিন্তু এইটা যদি ধারাবাহিকতা বজায় থাকে এবং তিনি যদি এই শব্দগুলো ব্যবহার করতে থাকে, তাহলে ভবিষ্যতে তার জন্য সমস্যা। একজন অভিভাবকের সামনে তার সন্তান, ধরুন আপনার 7-8 বছরের বয়স, একজন মুরব্বীর সাথে বেয়াদবিমূলক কথা বলতেছে, আচরণ দেখাইতেছে, ওই মুহূর্তে ওই অভিভাবক যদি তার সন্তানকে না বোঝায়, যদি তাকে তো আর মানে অত্যাচার বা তাকে শাসানো না, তাকে বোঝাইতে হবে। যদি না বোঝায় যে দেখো বাবা, তুমি যে কথা বলতেছো এইভাবে বলা উচিত না, তিনি তোমার আঙ্কেল হয়, তিনি তোমার মুরব্বী, তার সাথে সম্মান দিতে হবে, এইভাবে কথা বলতে হবে, এইভাবে কথা বলা যাবে না। আমরা কিন্তু দেখি যে আমাদের গার্জেনরা, আমাদের ক্ষেত্রে ঘটছে, এখনও ঘটে, আমাদের সন্তানদের আমরা শেখাই যে যে কোনো কিছু ডাইন হাত দিয়ে নেওয়ার কথা বলে, এটা একটা আদবের মধ্যে পড়ে। বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের যদি শেখানো না হতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমরা ওই ধারাবাহিকতাটা আমাদের মধ্যে বজায় থাকতো, স্বাভাবিক একটা ভাব থাকতো। পরিপ্রেক্ষিতে এখন আমরা ওই কথাগুলো বা ওই ব্যবহার যদি দেখাইতাম, নির্দ্বিধায় মানুষ আমাদেরকে দেখতে পারত না, আমাদেরকে মনে করতো বেয়াদব ছেলে, আদব কায়দা শেখে নাই, বাবা মা কিছু শেখে নাই। এইখানে কিন্তু বাবা মারও দুর্নাম হয়। এখন আমাদের মাননীয় সেনাপ্রধান যে কথাটা বলছেন, সেই কথার আমি পূর্ণ একটা ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। কিন্তু এই ভিডিওতে প্রথমে কথা কেন বলতেছি, কারণ আমি এনসিপি নিয়ে কথা বলবো। এনসিপির ডাকসু নির্বাচনে যে তাদের অবস্থানে একদম তলানিতে, এই বিষয়টা আপনাদের সামনে আমি যুক্তি এবং আমি প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব। তার আগে সেনাপ্রধান, মাননীয় সেনাপ্রধান বলছেন যে তারা মানে ছোট, তাদের বয়স হয় নাই আমাদের সন্তানের মতো, তারা যখন বড় হবে তখন তারা ভুল বুঝতে পারবে, লজ্জিত হবে। এটা সত্য কথা, বাস্তব কথা বলছে। কিন্তু যদি প্রকৃতপক্ষে তাদেরকে সন্তান হিসেবে দেখেন, তাহলে অবশ্যই তাদেরকে বোঝানো উচিত যে বাবারা, সোনারা, তোমরা এই কথাগুলো এইভাবে বলো না, এটা ঠিক না। এইটা তোমরা যদি ধারাবাহিকতা বজায় রাখো, ভবিষ্যতে তোমাদের জন্য মানে অমঙ্গল হবে। এই জিনিসগুলো বোঝানো উচিত। আর যেহেতু আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনাবাহিনী, আমরা দেশের জনগণ, আমার মতো হাজারো লাখো কোটি জনগণ সেনাবাহিনীকে নিয়ে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ, অবমাননাকর বক্তব্য শুধু যে সেনাবাহিনীর মধ্যেই মন খারাপের বিষয় তা নয়, গোটা জাতির মধ্যেই, যাদের মধ্যে দেশপ্রেম আছে, যাদের মধ্যে মানে স্বাধীনতার চেতনা এবং আমাদের কি বলে সেনাবাহিনীকে একটা উঁচু জায়গায় একটা অবস্থানে দেখে এবং সেইখানে তাকে সম্মান জানায়, তাদেরকে, তাদের এই যে জনগণ যারা সেনাবাহিনীকে সম্মান জানায়, তাদের মনের মধ্যেও কিন্তু কষ্টের বিষয় হয়ে দাঁড়াইছে যে ছোটো ছোটো বাচ্চারা রাজনীতি করে না, তারা লেখাপড়া শেষই করেনি, তার আগে রাজনীতিতে ইনভলভ হয়েছে, হ্যাঁ এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু অবস্থান করে আমাদের সেনাবাহিনী, আমাদের সেনাপ্রধান, আমাদের সার্বভৌমত্বের জায়গা, এগুলো নিয়ে অকথ্য ভাষায় অবমাননাকর বক্তব্য দেয়। এটা কিন্তু জনগণের মনেও আঘাত লাগছে। এই বিষয়গুলো সেনাপ্রধানের বোঝা উচিত। আমি অনুরোধ করতেছি, আপনি তাকে মানে যেহেতু সন্তান হিসাবে আখ্যায়িত করছেন, তাদেরকে বোঝান, জাতিকে এটা দেখান যে আমরা তাদেরকে বোঝাইছি যে এরকম উচিত না, তারা ছড়ে বলা উচিত। বয়সের দিক দিয়ে যদিও তাদের মাথার এখানে বয়সটাও হয়তো বা আমি মনে করতেছি কম, কারণ বাংলাদেশের রাজনীতি করতে হলে অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। তাদের অভিজ্ঞতাটা নাই, সেই অভিজ্ঞতা না থাকার পরিপ্রেক্ষিতে তারা যে মানে শিশুসুলভ বক্তব্য দিতেছে, সেই বক্তব্যগুলো তাদেরকে বোঝাইতে হবে যে তোমাদের এরকম মানে পাকনামো করলে চলবে না। সব জায়গায়, সব বিষয়, সব সংগঠনকে নিয়ে এরকম অকথ্য ভাষা অবমাননাকর বক্তব্য দেওয়া যাবে না। যাদের সামনে ছড়ে বলো, আর যেন এই কথাগুলো না বলো, এটা অভিভাবক হিসাবে তাদেরকে কিন্তু বোঝানো উচিত। যেমন বর্তমানে একটা ভিডিও, একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনার এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি।
অতীতে এনসিপির একাধিক নেতার এরকম বক্তব্য আছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যটা দিয়েছে আমি যখন দেখলাম, সেই বক্তব্যটা দেখার পরে সত্যিকার অর্থে আমার মনে হলো যে মোবাইলটাই আমি ছুঁড়ে ফেলে দিই, কিন্তু মানে সম্ভব না, আমারই তো কিনতে হবে। মানে এরকম মনের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, যেটা হাজারো লক্ষ কোটি মানুষের মনের মধ্যে বাসা বাঁধছে, এটা তো দূর করতে হবে। যদি তাদেরকে ভালো চান, যদি যারা অবমাননাকর বক্তব্য দিচ্ছে তাদের ভবিষ্যতে ভালো চান, তাইলে তাদেরকে দিয়ে সরিত বলাতে হবে। এটা আমাদের জনগণের পক্ষ থেকে মাননীয় সেনা প্রধানের প্রতি আহ্বান বা অনুরোধ, যেটাই বলেন সেটা আমরা করলাম। এখন আসেন, আমি যেটা শিরোনাম দিচ্ছি এবং যে বিষয়ে এই ভিডিওতে কথা বলার মূল বিষয়, সেটা হলো যে ডাকসু নির্বাচনে এনসিপির অবস্থান একেবারে তলানিতে। এখন আপনি বলতে পারেন যে নির্বাচন হলো না, সাধারণ শিক্ষার্থীরা সেখানে ভোট দিলেন না, ফলাফল নির্ধারিত হলো না, তার আগে আপনি বলতেছেন অবস্থান তলানিতে। নির্বাচন হবে, সাধারণ শিক্ষার্থীরা ভোট দেবে, ফলাফল প্রকাশ হবে, তখনও দেখবেন যে এনসিপির অবস্থানে একদম তলানিতে থাকবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠুভাবে গ্রহণযোগ্যমূলক, মানে ভোটাররা ভোট দিতে পারেন, ডাকসু নির্বাচনের কথা আমি বলতেছি। আমি যুক্তি দেখাই আপনাদের। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপি কিন্তু একই, এই বিষয়টা আমরা সবাই জানি, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতানেত্রী, এনসিপির নেতানেত্রী একই ধারায় সেটা পরিচালিত হয়। আমি 4 জন নেতা এবং নেত্রী, মানে 4 জনের নাম বলবো, তার মধ্যে নেতা আছেন, নেত্রী আছেন। 1 নম্বরে হলো যে উমামা ফাতেমা, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন। তারপরে হচ্ছে এনসিপির যুগ্ম সদস্য সচিব, তিনি হলেন মহিন সরকার, আমরা কিন্তু চিনি তাদের। আরও 2 জন আছেন সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, একজন হলেন আবু বাকের মজুমদার, একজন হলেন আব্দুল কাদের। এখন এই যে 4 জনের নাম বললাম, এই 4 জন হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপির মানে প্রথম সারির নেতা। আমরা তো এটা জানি যে যখন জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই প্রথম সারির নেতা, এনসিপির প্রথম সারির কয়েকজন নেতা, তারা গেলেন ডিবি অফিসে, হারুনের ভাতের হোটেলে, সেখানে গিয়ে প্রেস বিজ্ঞপ্তি করলেন এবং বললেন যে আমরা যে কারণে আন্দোলন করতেছি, সে আন্দোলন যেহেতু আমাদের লক্ষ্য, আমাদের চাওয়াটা তারা মানে পূরণ হয়েছে, সেহেতু আন্দোলন স্থগিত। তারপরে এই আন্দোলনে হাল ধরলেন কারা? তাদের মধ্যে মহিন সরকার একজন। এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু আজ সেই মহিন সরকার দলে নাই, এনসিপিতে নাই। এনসিপি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। কি জন্য? তিনি ডিইইউ ফার্স্ট প্যানেল, স্বতন্ত্র একটা প্যানেল, সেই প্যানেল থেকে আপনার ডাকসু নির্বাচনে ডিএস পদে তিনি মনোনয়ন ফর্ম তুলছেন, মানে নির্বাচন করবেন, সেই জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। তার মানে বিভক্ত হয়ে গেল। তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা, তিনি কিন্তু তার নেতৃত্বে একটা স্বতন্ত্র প্যানেল হয়েছে, নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, সেইখানে তিনি ভিপি পদে নির্বাচন করতেছেন। তারপরে আসেন হচ্ছে আব্দুল কাদের এবং আবু বকর মজুমদার, 2 জনে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন, এখন সমন্বয়ক নেই কিন্তু ছিলেন। তারা আব্দুল কাদের ভিপি পদে এবং আবু বকর মজুমদার জিএস পদে তারা করতেছে, নির্বাচন করবে। এখন এই যে ঘটনাটি, এই ঘটনা থেকেই কিন্তু বোঝা যায় যে এনসিপির অবস্থান নির্বাচনে কোথায় গিয়ে দাঁড়াবে। একটা সংগঠনের মধ্যে আপনার হেভিওয়েট মানে গুরুত্বপূর্ণ 4 জন 5 জন 7 জন নেতা, তারা সবাই শূন্য ছাড়া হয়ে গেছে, তারা এককভাবে নির্বাচন করতেছে। এখন ওই প্রত্যেকটা নেতার কিন্তু সাধারণ শিক্ষার্থী অনুসারী আছে, সমর্থক আছে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। তারাও কিন্তু মানে সবাই যদি একত্রিত হয়ে কাজ করতো, তাহলে কিন্তু একটা ভালো পজিশনে যেতে পারতো। যখন দেখা যাচ্ছে যে যার যার মতো করতেছে, তখন তারা মানে এই যে ভোটার সংখ্যা বিভক্ত হচ্ছে, কমে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভালো কিছু করতে পারবে না ডাকসু নির্বাচনে, এবং তার পরিপ্রেক্ষিতে এনসিপির যে ভালো একটা অবস্থান বা ভালো একটা দিকে তারা যাবে, সেটাও পারবে না। কারণ হচ্ছে কি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি, এই দুটো কিন্তু ছাত্রদের সংগঠন হিসেবে আমরা চিনি। এনসিপি ছাত্রদের, এখন ছাত্ররা যখন তাদেরকে বঞ্চিত করবে বা ছাত্ররা যখন তাদের থেকে মুখ ফিরে নেবে, কারণ এরকম বিভাজন হলে, এরকম খণ্ড খণ্ড যখন তাদের অবস্থান হবে, তখন তো এই ছাত্রদের মধ্যে তারা সবাই একত্রিত ভোট পাবে না, ভালো অবস্থানে যেতে পারবে না। এখন ভালো অবস্থানে যেতে না পারলে তলানিতে অবস্থান, এবং এইটা দ্বারাই তাদের ভবিষ্যৎ তারাই নিজেরা স্পষ্টভাবে দেখতে পারবে বলে আমি মনে করি।